নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি 4:04 এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, অভিমানী সৌমেন সেন। বিচারপতি সৌমেন সেন দুই বিচারপতির সংঘাতের পর উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি। তিনি বলেছেন আদালত অপমানিত হয়েছে, তবে কাউকে কিছু বলার নেই, সবাইকে শ্রদ্ধা করি, এমনটাই কিন্তু বলেছেন বিচারপতি সৌমেন সেন। এবং উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা থেকে সরলেন বিচারপতি সৌমেন সেন। আমরা জানি যে দুই বিচারপতির যে সংঘাত দেখা দিয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন, এবং সেই ঘটনা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলে। এবং যে একটি মামলা নিয়ে তাদের সংঘাত দেখা দিয়েছিল, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট তাদের বেঞ্চ থেকে সরিয়ে নিয়েছে। সেক্ষেত্রে এবার সৌমেন সেন তিনি উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা থেকে সরলেন। তিনি বলেছেন সংবাদ মাধ্যমে সবার বলার অধিকার আছে, বিচারপতির অধিকার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে থামিয়ে দেন বিচারপতি সেন। দয়া করে কিছু বলবেন না, এমনটাই বলেছেন বিচারপতি সৌমেন সেন। উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা থেকে সরলেন তিনি বলেছেন যে আদালত অপমানিত হয়েছে, তবে কাউকে কিছু বলার নেই, বিচারপতির অধিকার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে, সবাইকে শ্রদ্ধা করি, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি সৌমেন সেন। যদিও দুই বিচারপতির যে সংঘাত দেখা দিয়েছিল তা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টও প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে যে জনমানসে এর প্রভাব ভুল পড়তে পারে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিক্রিয়া জানায়। তবে এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সংঘাত তা প্রকাশ্যে আসায় তা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। এবার অভিমানী সৌমেন সেন তিনি সরে দাঁড়ালেন উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা থেকে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি বলেছেন সৌমেন সেন এই বিষয়ে? পীযূষ, শোনা যাচ্ছে? পীযূষ, তুমি কথা শুনতে পাচ্ছ? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে যে খবরের দিকে নজর রেখেছি, উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। অন্যদিকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আরো একবার জানাবো, প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আমরা জানি যে দুই বিচারপতির যে সংঘাত প্রকাশ্যে আসে, এবং একদিকে যেরকম বিচারপতি সৌমেন সেন তিনি সরে দাঁড়িয়েছেন উচ্চ প্রাথমিক মামলা থেকে, এবং এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সেখান থেকে সরানো হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই বিষয়ে কি জানতে পারছো? আদালত ঠিক কি জানাচ্ছে? পীযূষ, তুমি শুনতে পাচ্ছ? আমি কথা বলবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। তবে আরো একবার জানিয়ে রাখবো যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। হ্যাঁ বলো। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আমি আবারও চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছে। পীযূষ, এ বিষয়ে ঠিক কি জানতে পারছো? বিস্তারিত জানাও। দেখো, বিচারপতি সৌমেন সেনের পর এবারে বিষয়বস্তু চেঞ্জ হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে গেল প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা। এই মামলাগুলি এখন বিচার্যের বিষয় হিসাবে শুনবেন বিচারপতি
রাজাশেখর মান্থা। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির যে বেনজির দ্বন্দ্বের পর যে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, আজকে মধ্যাহ্নভোজনের রিসেসের আগেই প্রধান বিচারপতি যখন এজলাস ছাড়েন, তখন তিনি এই দুই বিচারপতির নাম না করে এই দুই বিচারপতির বেনজির দ্বন্দ্ব নিয়ে তিনি বেশ কিছু অভিমত প্রকাশ করেন। তিনি বলেন কলকাতা হাইকোর্টের মতো এই চ্যাটার্ড হাইকোর্টের এই ধরনের ঘটনা অনভিপ্রেত এবং এটি সমাজের একটি অন্যরকম বার্তা যাবে বলেও তিনি মন্তব্য করেন। এরপরেই বিচারপতি বলেন যে তিনি এই বিষয়টির জন্য যথেষ্ট দুঃখিত প্রধান বিচারপতি মন্তব্য করেন এবং বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখছেন বলেও তিনি মন্তব্য করে ইজলাস ছেড়ে চলে যান। এরপরেই দেখা যায় যে কলকাতা হাইকোর্ট থেকে বিজ্ঞপ্তি জারি করে একেবারে পীযূষ, জানিয়ে দেওয়া হয় আপাতত ধন্যবাদ। আমরা যে কথা বললাম, বিচারপতি সরাসরি ছিলেন অভিজিৎ আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বালুরঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4000 মহিলা বিধবা ভাতা পাবেন, কন্যাশ্রী 85 লক্ষ আছে, আরো 10 লক্ষ বাড়বে, অর্থাৎ আরো বাড়তে 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 একদিন আমি মনে করি ওরা কোটিকেও ছাড়িয়ে যাবে। তার কারণ ওরা আমাদের গর্ব এবং ওরা আমাদের অনেক কাজ করে। মনে রাখবেন, আমরা 100 দিনের কাজে টাকা পাইনি, আমরা বাংলার আবাসন জল্পে টাকা পাইনি, আবাসন প্রকল্পে রাস্তাঘাটে টাকা পাইনি। তা সত্ত্বেও ঘর ঘর মে জল হ্যায় বলে যে নাটক অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, আসল সত্যটা হচ্ছে জল দেওয়ার জন্য জমি কে দিচ্ছে, পাইপ দেওয়ার জন্য জমি আমাদের রাজ্য সরকার টাকা দিয়ে কিনছে, তৈরি করছে রাজ্য সরকার, মেনটেনেন্স করছে রাজ্য সরকার, অর্থাৎ 75% ভাগ আমরা দিচ্ছি। আর দিল্লির নেতারা আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়ে মাত্র 25% দিয়ে বলছে করলোকে আমরা। আমি বলি না বন্ধু, এটা মিথ্যে। মনে রাখবেন, আপনাদের জেলাতেও দক্ষিণ দিনাজপুরের 3,39,000 মানুষ, তাদের বাড়িতে জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা আছে। ইতিমধ্যেই 1,33,000 বাড়িতে পৌঁছে গেছে, বাদবাকি আর 8-10 মাসের মধ্যে সবার বাড়িতে পৌঁছে যাবে। পানীয় জলের জন্য বাড়ি বাড়ি জল পাবেন, আপনাদের কোনো কষ্ট করতে হবে না। বালুরঘাট সাংস্কৃতিক শহর নাটকের জন্ম দেয়, গানের জন্ম দেয়। মনে রাখবেন, তাকে স্বীকৃতি জানিয়ে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র করা হয়েছে, বালুরঘাট মিটিং হল করা হয়েছে, নাম দিয়েছি বালুছায়া। বালুরঘাট রবীন্দ্র ভবনের আধুনিকীকরণ করা হয়েছে, বালুরঘাট মিউজিয়ামের সংস্কার করা হয়েছে, বালুরঘাট স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে, বুনিয়াদপুর বাস স্ট্যান্ড করা হয়েছে, গঙ্গারামপুর মার্কেট কমপ্লেক্স হয়েছে, মাঝিয়ানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়েছে। আর এখন থেকে জেলায় জেলায় ছেলেমেয়েরা জানবেন, যারা ব্যবসা করতে চান 45 বছর পর্যন্ত 5 লক্ষ টাকা করে গভর্নমেন্ট তাদের দিচ্ছে। যে টাকা দিয়ে সেই লোনটা গভর্নমেন্টই দেবে, সেই টাকা দিয়ে আপনি দোকান করতে পারেন, ব্যবসা করতে পারেন। সেই প্রকল্পটার নাম হচ্ছে ভবিষ্যৎ। আপনারা জানেন, যারা কন্যাশ্রীর মেয়েরা, আগে বাবা মায়েরা চিন্তা করত মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, তা নাহলে পড়াবার খরচা পাবো কোথায়। আজকে মা আম্মারা বুকে হাত দিয়ে বলুন তো, মেয়েদের জন্য আপনারা গর্ব করেন না? তারা আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজে স্কলারশিপ পাচ্ছে, ইউনিভার্সিটিতে পাচ্ছে, ক্লাস 9-এ বিনা পয়সার সাইকেল পাচ্ছে, ক্লাস 12-এ স্মার্ট কার্ড পাচ্ছে, ছেলেরাও পাচ্ছে, ঐক্যশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে,
শিক্ষাশ্রী পাচ্ছে, মেধাশ্রী পাচ্ছে, যোগ্যশ্রী পাচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে, স্মার্টফোন পাচ্ছে, সবটাই কিন্তু আমাদের সরকার করছে। 100 দিনের টাকা কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র, মানে দিল্লি। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি, তাও আমি 25,000 গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি। মনে রাখবেন যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে, পরপর করব। 100 দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার থেকে 40 দিনের কাজ দিয়েছি যারা জব কার্ড হোল্ডার। আর আগেও 100 দিনের কাজ যখন ছিল তখনও 40 জনের বেশি অ্যাভারেজ কখনো হতো না। আমরা মনে রাখবেন আপনাদের এখানে হরিরামপুর এবং কুমারগ্রাম ব্লকে দুটো ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে 6,40,00,000 টাকা দিয়ে। এতে যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চায় পড়বেন। তাছাড়াও আমাদের খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, চোখের আলো, সবুজশ্রী, পাট্টা, তপশিলি বন্ধু, মেধাশ্রী, ধামসা মাদল, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সবুজ সাথীর সাইকেল, সব কিছুই করে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে দেখলেন একটি মেয়ে, তার বিয়ে সামনে, আমরা 25,000 টাকা দিয়েছি তাকে, এবং আমি একটা বেনারসি উপহার দিলাম। যারা গরিব, মা বাবার টাকা নেই, বিয়ে দিতে পারছে না, তাদের জন্য 25,000 টাকা করে রূপশ্রী প্রকল্পে পাবেন। আর আমি নিজে আদিবাসীদের অনেককেই গাজলে এবং আরও অনেক জায়গায় আমি নিজে আদিবাসীদের একসাথে অনেক মেয়েকে আমি নিজে বিয়ের ব্যবস্থা করেছিলাম। এবং আমি আশা করব দক্ষিণ দিনাজপুরের ডিএমএসপিরা মিলেও এই কাজটি করবেন। তার কারণ হচ্ছে একসাথে তাদের ডেট অনুযায়ী সব কিছু আমরা দেব। ছেলে মেয়ে তারা ঠিক করবে পরিবার, কিন্তু জিনিসপত্র যা লাগবে গভর্নমেন্ট সবটাই দেবে। অর্থাৎ বিনা পয়সায় বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবেন, এতে তারা খুশি হয়। লোকপ্রসার শিল্প কত আছে? অনেক আছে। কি কন্যাশ্রীর বন্ধুরা আছেন না চলে গেছেন? স্কুল আছে তাই তো। কালকে সকালে, কালকে কি বার? বুধবার। আমি কালকে তোমাদের কোনো পরীক্ষা নেই তো? তোমাদের স্কুল কি ছুটি পড়ছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য, মাধ্যমিকের জন্য ছুটি পড়ছে কবে থেকে? কাল থেকে, বৃহস্পতিবার থেকে। তাহলে কালকে বুধবার যেসব স্কুল আজকে জয়েন করেছে বালুরঘাটের সব স্কুলকে কালকের দিনটা ছুটি দিয়ে দিন। কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে ফিরতে ওদের অনেকটা দূর যেতে হবে। কাজেই বৃহস্পতিবারের ছুটির পরিবর্তে তোমরা কাল থেকে পেয়ে গেলে। যারা মাধ্যমিকের পরীক্ষার্থী, আমার অনেক শুভকামনা, অনেক অভিনন্দন রইল। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, ভালো করে পড়াশোনা করুন। অনেক বড় হতে হবে, মাথা তুলে দাঁড়িয়ে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। এগিয়ে বাংলা, জয় বাংলাকে। আইসিএসসি যারা দিচ্ছেন, সিবিএসসি যারা দিচ্ছেন, মাদ্রাসা যারা দিচ্ছেন, ফাজিল যারা দিচ্ছেন, আলিম যারা দিচ্ছেন, আমি সবাইকে আমার আসসালামু আলাইকুম জানিয়ে যাচ্ছি, ভালো করে পড়াশুনো করবেন। ট্রাইবেল ভাই বোনেরা ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, WBCS হতে হবে, IPS হতে হবে, IAS হতে হবে। বিনা পয়সায় কোচিং দেওয়া হবে আপনাদের, মনে রাখবেন। এছাড়াও 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে স্টুডেন্টদের জন্য।
আপনারা যদি বিদেশে পড়তে যান অথবা গভর্নমেন্ট স্কুল কলেজে তো আপনাদের ফ্রি আছেই, কিন্তু যদি মনে করেন অন্য কোনো জায়গায় পড়তে যাবেন প্রাইভেটে, তার জন্য 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্টরা স্মার্ট কার্ড পেতে পারেন, সেটাও আমরা করে দিয়েছি। বিনা পয়সায় রেশন দিচ্ছে কে? আমরা। স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা কে দেয়? মামাটি মানুষের সরকার, আমরা। কৃষক বন্ধু কে দেয় 10,000 টাকা করে? আমরা দিই। কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা করে কে দেয়? আমরা দিই। লোকপ্রসার শিল্পীকে ভাতা কে দেয়? আমরা দিই। কন্যাশ্রী মেয়েদের টাকা কে দেয়? আমরা দিই। ঐক্যশ্রী কে দেয়? আমরা দিই। শিক্ষাশ্রী কে দেয়? আমরা দিই। মেধাশ্রী কে দেয়? আমরা দিই। লোকপ্রসার শিল্পীকে টাকা কে দেয়? আমরা দিই। ফ্রি রেশন থেকে শুরু করে, দুয়ারে সরকার থেকে শুরু করে বাকি কিছুর এই সবটাই হয়েছে। মা বোনেরা জেনে রাখুন, যারা পেনশন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, ভাবছেন 60 বছর বয়স পর্যন্ত এটা আছে, তারপরে কি এটা বন্ধ হয়ে যাবে? আমরা থাকবো, বন্ধ হবে না। তার কারণ আপনি আজীবন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে যারা আছেন আজীবন পাবেন। অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশনে এটা যুক্ত হয়ে যাবে, আপনাকে নতুন করে নাম লেখানোর আর দরকার নেই। কাস্ট সার্টিফিকেট কারো প্রবলেম থাকলে নিয়ে নেবেন। মনে রাখবেন, পোলিং স্টেশনে এখনও অফিসাররা গিয়ে বসছে তো। পোলিং স্টেশনে অফিসাররা বসছে কি বসছে না, যার যা সমস্যা আছে সেগুলো দেখে নিতে হবে। আমি কিন্তু যোগাযোগ রাখি, যোগাযোগ আমি রাখবো এবং খোঁজ খবরও আমি নেব। আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আমার সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, 3 কোটি সংখ্যালঘু ভাই বোনের ওপর ঐক্যশ্রী দিয়েছি। ওবিসিদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে দিল্লি, মেধাশ্রী আমরা দিচ্ছি। আপনাদের হজ যাত্রা থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, বকরি ঈদ থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা সুন্দরভাবে একসাথে পালন করি। দুর্গা পুজো থেকে শুরু করে, বড়দিন থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, লক্ষ্মীনারায়ণ থেকে শুরু করে, ভাদু উৎসব থেকে শুরু করে, পৌষ মেলা থেকে শুরু করে, এলাকার নানা রকম উৎসব, দক্ষিণ 24 পরগনার নিজস্ব জেলার অনেক উৎসব আছে, সব উৎসব আমরা কিন্তু পালিত করি, একসাথে করি। আমি ট্রাইবালদের সাথে ডান্সও করি, আমি আদিবাসীদের ধামসাও বাজাই, আমি সাধারণ মানুষের সাথে তালে তাল দিয়ে তাদের সাথে মেশবার চেষ্টা করি, যাতে তারা না ভাবে কি আমি দুর্বল, আপনারা শক্তিশালী। উদ্বাস্তু কলোনি আছে যত, সবাই পাট্টা পাবেন বিনা পয়সায়। আর উদ্বাস্তু বলে কোনো কিছু নেই। এনআরসি আমরা এখানে করতে দেব না, মনে রাখবেন, এনআরসি আমরা রুখব। বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে, কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে, বলছে এই কার্ডটা নিতে হবে। আমি ডিএমকে বলবো, যারা এপার থেকে ওপারে কাজ করতে যায়, ইনার কার্ড পারমিট আপনি দেবেন, বিএসএফ এর কার্ড ওরা নেবে না। তার কারণ বিএসএফ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না। এটা ওদের একটা প্ল্যান। অনেককে গুলি করে মারে, অনেককে অত্যাচার করে। আমি আশা করতে পারি না এটা কারো কাজ। ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগের বার শুনেছি, ভোটার লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে। কে দিয়েছে অথরিটি ওদের? ইলেকশন কমিশন ইলেকশন চালায়, ডিএম চালায়, এসপিরা চালায়, অবজারভাররা চালায়। বাট আমি বালুরঘাটে, আমার কাছে ইনফরমেশন আছে, গত বছর বিএসএফ লাইন করিয়েছিল। আমি যদি একটাও এবারে শুনি, তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, ইলেকশন চলে যাবে, আমরা কিন্তু থাকবো। তখন কিন্তু মনে রাখবেন, কথাটা আমার মনে থাকবে। আমি চাই সব মানুষ ভোট দিক, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।
পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদেরও আমরা নাম লিখিয়েছি। তারা বিপদে পড়লে আমরা আছি। যদি মনে করেন আপনার হাজব্যান্ড বাইরে কাজ করতে গেছে, আপনি যোগাযোগ করতে চান, আমরা একটা পোর্টাল করে দিয়েছি, তার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি যদি মনে করেন আপনার বাচ্চা অসুস্থ, আপনার হাজব্যান্ডকে মেসেজ দিতে হবে, ফিরিয়ে আনতে হবে, আমরা তার ব্যবস্থা করে দেবো। যদি কেউ কোথায় গিয়ে বিপদে পড়ে সেটাও আমরা এনে দেবো, সবটাই করে দেবো। শুধু একটাই কাজ, ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। তাহলেই মনে রাখবেন এটাই আমাদের রাস্তা দেখাবে, নতুনভাবে রাস্তা দেখাবে। বালুরঘাটের মানুষ আপনাদের অনেক অভিনন্দন, গঙ্গারামপুরের মানুষ অনেক অভিনন্দন, হরিরামপুরের মানুষ অনেক অভিনন্দন, তপনের মানুষ অনেক অভিনন্দন, কুমারগঞ্জের মানুষ অনেক অভিনন্দন, হিলির মানুষ অনেক অভিনন্দন। এমনকি আরও অনেক জায়গা আছে, প্রত্যেকের নাম হয়তো বলা সম্ভব নয়, কিন্তু গঙ্গারামপুর থেকে শুরু করে আমি সবাইকে বলছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন। আর আমাদের সরকার সব সময় দরকার, আমাদের সরকার আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। বিনা পয়সায় রেশন ওরা দেবে 5 মাস, তারপরে বন্ধ হয়ে যাবে। কোভিডের সময় দেখেছিলেন তো, দিয়ে আবার বন্ধ করে দিয়েছিল। আমরা কিন্তু সেটা করি না। আমরা যেটা বলি করব, আমরা করব, আমরা করব। আমরা নাছোড়বান্দা লোক, আমরা একগুয়ে লোক। যদি কথা দিই মানুষকে, দরকার হলে মৃত্যুবরণ করব, কিন্তু নিজের কথার খেলাপ কখনো করব না। মানুষের জন্য কথার খেলাপ কখনো করব না। আমি এটুকু বলে, কি কন্যাশ্রী মেয়েরা একটু জয় বাংলা হবে? বাংলা মাকে প্রণাম জানিয়ে বলো জয় বাংলা। সবুজ সাথীর জয় হিন্দ হবে, নেতাজির জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। মা বোনেরা কোথায়? গলা শুনতে পাচ্ছি না। রান্না বান্না করেন, ধমক টমকও দেন, বাজারও করেন, কাজকর্ম করতে হবে, খেলতে হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমার ছোট্ট বাচ্চারা দাঁড়িয়ে আছে এখানে ব্যাডমিন্টন হাতে নিয়ে, তার কারণ এখানে একটা ইনডোর স্টেডিয়াম করে দেওয়া হয়েছে, খুব সুন্দর। আমি আপনাদের এখানে ঢোকবার আগে ওদের সাথে একটু খেলে এলাম, কচি কাচাদের সাথে। তাই বলি খেলাও হবে, খেলতে হবে, পড়াও হবে, পড়তে হবে, এগোতে হবে, এগোতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে। আমাদের কে রুখবে? আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছন টানে, কাঁদবে তারা কাঁদবে। মনে রাখবেন, যারা কুৎসা করে, যারা অপপ্রচার করে, ভোটের সময় টাকার থলি নিয়ে বেরোয়, মনে রাখবেন এরা একদিনের পাখি। এরা বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, তারপরে আবার পালিয়ে যায়, তারপরে কিন্তু পাত্তা পাওয়া যায় না। কিন্তু আমরা 365 দিন মা মাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পরিবারের সকলকে, প্রেস মিডিয়া সকলকে সহ, আমি অ্যাডমিনিস্ট্রেশন সকলকে সহ, বিডিও এসডিওরাও যারা আছেন, নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেও যারা, কারণ 3 বছর হয়ে গেলে থাকতে পারে না, এই জন্যেই 3 বছর পর পর চেঞ্জ করতে হয়। সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন। আর একটা কথা শুকিয়ে যাচ্ছি, তোমরা বলবে শুভনন্দন। শুভনন্দন মানে অভিনন্দনের আর এক ভাই হচ্ছে শুভনন্দন, অভিনন্দনের আর এক বোন হচ্ছে শুভনন্দন। আস্তে আস্তে ভাষা বাড়ুক, ভাষাই আমাদের মধ্যে ছন্দ দিক, তান দিক, আমাদের প্রাণ দিক, আমাদের ভরসা দিক। আমি অনুরোধ করব এবার গান্ধীজির তিরোধান দিবসে প্রোগ্রামের শেষে উদ্বোধন শিলান্যাসগুলো করে নিক। এবার আমি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী সবার হাতে
নজর রাখবো যে খবরের দিকে, নরেন্দ্রপুর স্কুলে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা এবার পুলিশকে আবারও ডেডলাইন বেঁধে দিল আদালত। মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডবের ঘটনায় নির্দেশ আদালতের, নতুন করে ঘটনার রিপোর্ট পেশের নির্দেশ আদালতে। নরেন্দ্রপুর স্কুলে যে ঘটনা ঘটেছিল, বহিরাগতরা তাণ্ডব চালিয়েছিল, এই ঘটনায় অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত। তারপরেও কিন্তু তাদেরকে গ্রেফতার করা যায়নি। এরপর ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি পুলিশের রিপোর্ট তলব করেন যে এই সংক্রান্ত কি রিপোর্ট রয়েছে পুলিশের কাছে জানতে চান এবং আইসিকে হাজিরার নির্দেশও দেন। এরপর আবারও ডেডলাইন বেঁধে দেওয়া হলো এই ঘটনায়। মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেফতারের নির্দেশ, নতুন করে ঘটনায় রিপোর্ট পেশের নির্দেশ আদালতের। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, একবার বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছিলেন, এবার আরো একবার পুলিশকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, কি জানতে পারছো? দেখো, এফআইআর এ যে দুই পঞ্চায়েত সদস্যর নাম রয়েছে সেই দুই পঞ্চায়েত সদস্য এখনো পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় বিচারপতি বিশ্বজিৎ বাসু পরিষ্কার জানিয়ে দিলেন যে মাধ্যমিক পরীক্ষার আগে এই দুই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করতে হবে এবং তিনি এছাড়াও ওই বিদ্যালয়ে যে সমস্ত আর্থিক দুর্নীতি হয়েছে বা অন্যান্য যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্তের জন্য একটি 4 সদস্যের টিম গঠন করে দিলেন। এই 4 সদস্যের টিম মাধ্যমিক পরীক্ষার পর অর্থাৎ 15ই ফেব্রুয়ারির পরে এই টিমটি সোজা ওই বিদ্যালয়ে যাবে এবং তারা ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করে একটি রিপোর্ট সিল করা খামে কলকাতা হাইকোর্টে তাদের জমা করতে হবে। 5ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন। এর আগে মাধ্যমিক পরীক্ষার আগে আদালত নিযুক্ত প্রশাসক অর্থাৎ এসডিওকে ওই বিদ্যালয়ের যিনি সিনিয়র টিচার আছেন তাকে এই টিচার ইনচার্জ হিসাবে নিয়োগ করতে হবে। তার কারণ ইতিমধ্যে আদালতের নির্দেশ হেডমাস্টার মশাই ওই বিদ্যালয়ে ঢুকতে পারবেন না। ফলে মাধ্যমিক পরীক্ষার সময় যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তার জন্য এই টিচার ইনচার্জ নিয়োগের বিষয়টি আদালত বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং যাকে টিচার ইনচার্জ নিয়োগ করা হবে তার নাম আদালতের দুদিনের মধ্যে জানাতে হবে এসডিওকে। একেবারে ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশকে আরো একবার নরেন্দ্রপুর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল আদালত। নজর রাখবো যে খবরের দিকে, বিষ্ণুপুরে আবারও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আর একবার জানাবো, বিষ্ণুপুরে আবারও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিজেপি জেলা সম্পাদককে শোকজ করেছিলেন জেলা সভাপতি এবং সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা বলার অভিযোগ। বিজেপি নেতার থেকে আগামী 7 দিনের মধ্যে জবাব চাওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা বলার অভিযোগে শোকজ। বিজেপি নেতার থেকে আগামী 7 দিনের মধ্যে জবাব তলব। কি বলেছিলেন বিজেপি নেতা সেই অডিও ভাইরাল হয়েছে, দেখাবো আপনাদের। আমরা আজকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসে উপস্থিত হয়েছি। আমরা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছি, বিভিন্ন রকমভাবে কেস খেয়েছি, মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, অবহেলিত হয়েছি, তারপরেও জেলা নেতৃত্ব আমাদের ভালো ভালো কার্যকর্তাদের পিছিয়ে দিচ্ছেন, এক প্রকার তৃণমূলের সঙ্গে আঘাত করে। বিষ্ণুপুরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি জেলা সম্পাদককে শোকজ করেছিলেন জেলা সভাপতি। সোশ্যাল মিডিয়ায় দলবিরোধী কথা বলার অভিযোগে শোকজ করা হয়। বিজেপি নেতার থেকে আগামী 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি জানতে পারছো কি অভিযোগ সামনে আসছে এই মুহূর্তে এবং বিজেপি নেতৃত্বই বা কি বলছে? ইন্দ্রাণী, দেখো, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরে কিন্তু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ বিস্তার লাভ করছে এবং গত 25শে জানুয়ারি বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সম্পাদক সুশান্ত দা তিনি দলীয় কার্যালয়ে বসে
দলের বিজেপি সভাপতি অন্যান্য কার্যকর্তাদের বিরুদ্ধে তিনি কথা বলছেন। তিনি বলছেন তৃণমূলেদের সাথে সঙ্গে নিয়ে বিজেপি সভাপতি চলছেন, যোগ্যদের বাদ দিয়ে দিচ্ছেন। অর্থাৎ বিজেপির সম্পাদক তিনি সুশান্ত দা, তিনি যেটা বলতে চাইছেন, যারা দলের যোগ্য নেতৃত্ব তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে বাদ দিয়ে তৃণমূলীদের সাথ নেওয়া হচ্ছে। এবং এই বিষয়টা যখন সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় তখনই বিজেপি জেলা সভাপতি অন্যান্য নেতৃত্বের নজরে আসার পরই গত 27শে জানুয়ারি বিজেপি সভাপতি শোকজ চিঠি পাঠান বিজেপির সম্পাদক সুশান্ত দাকে, এবং আগামী 7 দিনের মধ্যে সেই চিঠির জবাব দেওয়া হয়েছে, সেই শোকজের লেটার কলকাতা টিভির হাতে। এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে যখন বিজেপির সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ বৈঠক, 16 জনের যে কমিটি রয়েছে বিজেপির সাংগঠনিক জেলার, সেই 16 জনের কমিটিতে রয়েছে সুশান্ত দায়ের নাম। গতকাল তাকে ইনভাইটও করা হয় মিটিংয়ে অংশগ্রহণের জন্য। আজকে যখন সুশান্ত দা অর্থাৎ সম্পাদক তিনি যখন বিজেপি কার্যালয়ে আসেন তখন তাকে ঢুকতে দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষী যেখানে যারা ছিলেন সেখানে কিন্তু তাকে ঢুকতে দেয়নি। সেই কারণের জন্য বিজেপির সম্পাদক সুশান্ত দা তিনি বিজেপির অন্যান্য কর্মীদের একাংশকে নিয়ে বিজেপির সাংগঠনিক জেলা বিষ্ণুপুর কার্যালয়ের সামনে বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিজেপি সভাপতি দূর হাটাও, বিজেপি সাংসদ দূর হাটাও স্লোগান দিলেন। একদিকে যখন বৈঠক চলছে ঠিক তার নিচের তলায় বিজেপির যে সুশান্ত দা তার নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা আন্দোলন করছেন, অবস্থান বিক্ষোভ করছেন, হুঁশিয়ারি দিচ্ছেন আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে তারা যাবেন। এই যে একটা বিষয়, যখন লোকসভা নির্বাচন সামনে, যেখানে বিজেপির নেতৃত্ব রণকৌশল ঠিক করছেন, ঠিক সেই জায়গাতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ বিস্তার লাভ করছে। আজকের ঘটনা সেটা প্রমাণ করছে। কারণ বিজেপির যিনি সম্পাদক রয়েছেন তার যেটা বক্তব্য যে তিনি শোকজের চিঠি পেয়েছেন এবং শোকজের চিঠির উত্তর তিনি দেবেন এবং তিনি রাজ্য নেতৃত্বকে জানাবেন। সেক্ষেত্রে স্বরূপ এই যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, তাহলে কি কোথাও বিজেপির সংগঠন নড়বড়ে হচ্ছে বাঁকুড়াতে? একেবারেই দেখো, বিজেপির যে সম্পাদক যেটা বলতে চাইছেন যে বিজেপি যিনি সভাপতি রয়েছেন অমরনাথ শাখা তথা ওন্দা বিধানসভার তিনি বিধায়ক যেমন রয়েছেন, আজকে যখন বিজেপি সাংসদ সৌমিত্র খা সভাপতি অমরনাথ শাখা তারা যখন মিটিং করছেন তার নিচে বসে দূরহাটাও সভাপতি দূরহাটাও সাংসদ স্লোগান উঠছে, তাহলে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা চরম পর্যায়ে মূলত বিস্তার লাভ করছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতে বিজেপির অন্দরে, সেটা ক্রমশ প্রকাশ্যে আসছে। এবং এর ফল আগামী দিনে কি হতে পারে সেটা অবশ্যই রাজনৈতিক মহল যেটা মনে করছে যে বিজেপির নেতৃত্বের একটা অংশ ক্রমশ ক্ষোভে ফুঁসছেন, যেখানে অভিযোগ করছেন বিজেপি সভাপতির বিরুদ্ধে। আবার বিজেপি সভাপতি পাল্টা সম্পাদককে বলছেন তিনি তৃণমূলের লোকজনকে নিয়ে কাজ করতেন, তার জন্যই তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে ঢিল ছোড়াছুড়ির বিষয়টা যখন করা হচ্ছে তখন কিন্তু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ বিস্তার লাভ করছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায়। এবং আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তার একটা ইম্প্যাক্ট পড়বে এমন রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ স্বরূপ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। এবং বিষ্ণুপুরে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ্যে আসছে, বিজেপি জেলার সম্পাদক যাকে শোকজ করা হয়েছে, জেলা সভাপতি তাকে শোকজ করেছেন এ বিষয়ে, এবং তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। সেটা জেলা সভাপতি নিজেই বলতে পারেন কি কারণে শোকজ করেছে। আমাদের বক্তব্য ছিল যে নগর মণ্ডলের এতদিন যারা বিজেপি করত, লড়াই করেছে, তাদেরকে হঠাৎ করে বাদ দিয়ে দিয়েছে এবং সেখানে তৃণমূলীরা সুযোগ পেয়ে গেছে। তো সেটা পয়সার বিনিময়ে পেয়েছে না সংগঠনকে শেষ করার জন্য দিয়েছেন সেটা আমরা বলতে পারবো না। তো সেটার বিরুদ্ধে আমাদের ক্ষোভ ছিল এবং জেলা বহু জায়গাতে যারা তৃণমূল থেকেছে তারা জায়গা পেয়েছে। তো সেটা নিয়ে আমাদের একটা আলোচনার বিষয় ছিল, আমরা আলোচনার জন্য এসেছিলাম। তো দেখলাম এসে পার্টি অফিস বন্ধ। আগামী কালও দেখলাম পার্টি অফিসটা কারো ব্যক্তিগত সম্পত্তি কিনা আমি জানি না, এটা রাজ্যকে আমরা জানাচ্ছি, অবগত করছি যে পার্টি অফিস খোলা থাকছে না, যখন তখন বন্ধ করে রাখছে। যাদের প্রয়োজন পার্টি অফিসে গ্রামগঞ্জ থেকে অনেকে আসছে, তারা খুঁজে পাচ্ছে না। তো সেটা আমরা রাজ্যকে অবগত করব। আপনি কি শোকজের জবাব দিয়েছেন? না, দিয়েই দেবো। পার্টি অফিসে বসে দল বিরোধী কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এই বিষয়ের উপরে বলার পরে উনি কোনো কর্ণপাত করেননি। আমরা আইন মোতাবেক দল করেছি, আমরা শোকজ করেছি, আমরা চিঠির আশায় রইলাম। চিঠি না পেলে দল যা ব্যবস্থা বলবে সেই ব্যবস্থা নেওয়া হবে।
আসছি পরের খবরে। আগাম জামিনের আবেদন করলেন শেখ শাহজাহান। তিনি হাজিরা এড়ালেন কিন্তু আগাম জামিনের আবেদন করলেন এবং সেই সংক্রান্ত শুনানি জানা যাচ্ছে যে 3রা ফেব্রুয়ারি হতে চলেছে, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। আমরা জানি যে শেখ শাহজাহান যিনি এখনো পর্যন্ত অধরা রয়েছেন এবং কোথায় রয়েছেন তিনি সেই খোঁজ কিন্তু কেউ জানে না। তবে আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের 3রা ফেব্রুয়ারি জামিনের আবেদনের শুনানি বলে জানতে পারা যাচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শাহজাহান কিন্তু সামনে নেই, অর্থাৎ সে কোথায় রয়েছে কেউ জানে না, কিন্তু তিনি আড়ালে থেকেই আগাম জামিনের আবেদন করলেন, কি জানতে পারছো? সেটা একেবারে ঠিক। আমরা বারবার সেটা গতকাল অর্থাৎ চলতি মাসের 5ই জানুয়ারি যখন ইডি আধিকারিকরা গিয়েছিল তল্লাশি করতে, সেখানে তার অনুগামীর হাতে আক্রান্ত হয়, মারধর হয় এবং তার মাথা ফাটি দেওয়া, গাড়ি ভাঙচুর করা। তারপর পুলিশের তরফ থেকে 3টে মামলা রুজু হয়, পুলিশ নিজে একটা সুমোটো মামলা করে, ইডির তরফ থেকে মামলা করা হয় এবং শাহজাহানের পরিবারের পক্ষ থেকে। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু এই মামলা যখন বিচার আদালতে হলো তখনই কিন্তু শাহজাহানের আইনজীবী কিন্তু এই মামলায় কিন্তু যুক্ত হতে চেয়েছিলেন, আবার কখনো যুক্ত হতে চায়নি। ইতিমধ্যে জানো শাহজাহানের এই ঘটনার পরে 36 ঘন্টা পরে অডিও বার্তা দিয়েছেন এবং এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা পাঠিয়েছেন ফেসবুক হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ করে। এবং চলতি মাসে 24শে জানুয়ারি যখন ইডি আধিকারিকরা এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকদের নিয়ে এবং সার্চ ওয়ারেন্ট দেখিয়ে তার বাড়ি তল্লাশি করার পরে যে নথি উদ্ধার হয়, বিশেষ করে তার সিরিয়াল লিস্ট উদ্ধার করে এবং সেখানে 7টা সিরিয়াল লিস্ট করা হয়, উদ্ধার করে সেটে দেওয়া হয়, পাশাপাশি সমন জারি করা হয়। অর্থাৎ সিজিও কমপ্লেক্সে 29শে জানুয়ারি অর্থাৎ গতকাল তার 11টার মধ্যে তার হাজিরার নির্দেশ দেওয়া ছিল। ইতিমধ্যে তার আইনজীবী সময় কেটে গেলেও কিন্তু আমরা বারবার যে কলকাতা টিভির আমরা জানাচ্ছিলাম যে তিনি হয়তো আইনজীবীর মাধ্যমে তিনি বার্তা পাঠাবেন, সশরীরে তিনি যাবেন না এবং তার আইনজীবী জামিনের আবেদন করবেন। এটা কিন্তু কাল সকাল থেকে অর্থাৎ গতকাল সকাল থেকে বারবার আমরা এটা জানাচ্ছিলাম, কিন্তু তারপরে দেখা গেল বেলা গড়িয়ে গেল, 11টার মধ্যে তো গেলই না, বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, রাত্রিবেলায় তিনি জামিন আবেদন করলেন না ইডির স্পেশাল কোর্টে। অর্থাৎ তার 2রা ফেব্রুয়ারি তার ইডির স্পেশাল কোর্টে এই জামিনের নিয়ে শুরু হবে। সবটাই কিন্তু গোটা পরিস্থিতির উপর প্রশাসন যেমন কড়া নজর রেখেছে, অন্যদিকে শাহজাহান কোথায়? 25 দিন কেটে যাওয়ার পরে শেখ শাহজাহান অন্তরালে জনসমক্ষে, কখনো তিনি অডিও বার্তা দিচ্ছেন, কোনো আবার ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিপি চেঞ্জ করে সামনে আসছেন। পুরোটা আইনি সমস্যার মধ্যে তিনি সামনে আসতে চাইছেন না, এমনটা আইনজীবী এবং তৃণমূল সূত্রের খবর। তিনি সন্দেশখালীতেই আছেন, এই দাবি করেছিলেন প্রাক্তন সিপিআইএমের বিধায়ক নিরাপদ সর্দার। তিনি বলেছিলেন যে শেখ শাহজাহান সন্দেশখালীতে রয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে অর্থাৎ তার গ্রেফতারি এড়াতে কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ শাহজাহান। ধন্যবাদ সঞ্জিত, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এবং এই ঘটনায় অর্থাৎ শাহজাহান কোথায় রয়েছে এই বিষয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে শাহজাহানকে এবং ভোটের সময় শাহজাহানকে তৃণমূলের প্রয়োজন রয়েছে। ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানে। কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে। তিনি তার পদ বাঁচানো, তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন। তাই শাহজাহানের বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও বাক্য শব্দ পাবেন না। শুভেন্দুর মন্তব্যের পরে কিন্তু প্রতিক্রিয়া এসেছে তৃণমূলের তরফ থেকে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার, শোনাবো আপনাদের। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছে যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না যে পুলিশ জানে, পুলিশ জানতো। আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা,
সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8টা বেজে 1 মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে। মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে কোত্থেকে? আর এই নিয়ে তো হাইকোর্টের অর্ডার রয়েছে, তো কন্টেম্প্ট হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং ইডি যেখানে যাক, ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়। শুভেন্দুবাবু এরকম কথা অনেক বলে আসছেন। উনি যদি জানেন এত কিছু, তাহলে ইডির তো একজন লোককে, সিবিআই এর লোক ইত্যাদি কোর্টে উঠেছে ব্যাপার, সেসব জায়গায় গিয়ে বললেই পারেন যে উনি যদি ডিটেলস জানেন। কারণ পুলিশকেও সেই ঘটনা তো উনি নিজের সঙ্গে গিয়ে বলতে পারেন যে আমরা জানি এখানে আছেন শেখ শাহজাহান। ঘটনাটা হচ্ছে পুলিশ নানাভাবে খুঁজে বেড়াচ্ছে শেখ শাহজাহানকে, এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনো পর্যন্ত যে ওকে ইডি ডেকে পাঠিয়েছিল, গিয়ে একটা নোটিশ সাঁটিয়ে দিয়ে এসেছিল ওর বাড়িতে, সেখানে আশ্চর্যজনকভাবে শুধু একটা নোটিশই সাঁটিয়েছিল, কোনো গ্রেপ্তারি পরোয়ানা সাঁটায়নি। শাহজাহান প্রসঙ্গে যেমন তোলপাড় রাজ্য রাজনীতি, সেই বিষয়ে এবং সেই মুহূর্তে কিন্তু মুখ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন যে অপরাধীরা ধরা পড়বেন। আরো কি বলেছেন রাজ্যপাল, শোনাবো আপনাদের। He is taking its course. The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course. ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। দুদিন নিরুদ্দেশ থাকার পর অবশেষে খোঁজ মিলল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। দুদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি, এবার তার খোঁজ পাওয়া গেল। রাঁচিতে নিজের বাসভবনে রয়েছেন, নিজের মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেছেন হেমন্ত সোরেন। বৈঠক উপস্থিত হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও। রবিবার রাত থেকেই নিজের দিল্লির বাসভবন থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর সকালেই বাড়িতে পৌঁছয় ইডি। 24 ঘন্টার বেশি সময় ধরে চলে তল্লাশি। এরপরেই নিখোঁজ ঘোষণা করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। তল্লাশিতে তার বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 36 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে বিলাসবহুল গাড়ি এবং প্লেন। জানিয়ে সরব হন ঝাড়খণ্ডের বিজেপি নেতৃত্ব। তার খোঁজের জন্য 11,000 টাকার পুরস্কার ঘোষণা করেন ঝাড়খণ্ডের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডিও। তার কয়েক ঘন্টার মধ্যেই খোঁজ মেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। হেমন্তের পাশাপাশি তলব করা হয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবকেও। আমরা জানি যে এর আগেও তেজস্বীকে একাধিকবার তলব করা হয়েছে এবং তিনি হাজিরাও দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের কাছে। আবারও কিন্তু তেজস্বী যাদবকে তলব করা হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং অন্যদিকে হেমন্ত সোরেন, তাকেও একাধিকবার তলব করা হয়েছিল। এর আগে জমি দুর্নীতি মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করে হেমন্ত সোরেনকে। আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। নিউজ রুমে আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, আমরা দেখছি হেমন্ত সোরেন, তাকে এর আগেও বহুবার তলব করা হয়েছে, তবে যেটা দেখা যাচ্ছিল যে তিনি দুদিন নিরুদ্দেশ ছিলেন, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপরে নিজের বাসভবনে তিনি বৈঠক করেছেন। হেমন্ত সোরেনের পাশাপাশি তেজস্বী যাদবকেও কিন্তু তলব করা হয়েছে। দেখো, প্রথমেই আমি এটা বলছি যে এইরকম একটা কথা মিডিয়াতে চালিয়ে দেওয়া হচ্ছে যে হেমন্ত সোরেন বেপাত্তা হয়ে গেছেন, হেমন্ত সোরেন অ্যাবসকন্ডিং, তিনি নিখোঁজ হয়েছেন ইত্যাদি চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই কথাটা যেটা ইডি, সিবিআই ইত্যাদি কেন্দ্রীয় এজেন্সির থেকে চালানো হচ্ছে, সেই কথাটার কোনো ভিত্তি বা সত্যতা আমরা পাইনি। এবং আজকে প্রমাণ হয়ে গেল যে তিনি নির্দিষ্ট জায়গাতে দলীয়
প্রতিনিধিদের সঙ্গে মিট করছেন, কথা বলছেন, মিটিং করছেন এবং সেখানে তার স্ত্রীও রয়েছেন এবং দলের অন্যান্যরাও রয়েছেন। সুতরাং এই যেটা বলা হচ্ছে নিখোঁজ হয়ে গেছেন ইত্যাদি এই ধরনের প্রচার কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি যে ইডি, সিবিআই ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার থেকে বলা হয় মানে একটা প্রচার, মানে প্রকৃত ঘটনার আগেই একটা সাংঘাতিক প্রচার করে দেওয়া হয়। সেটা কতদূর বিশ্বাসযোগ্য সত্যি সে বিষয়ে কিন্তু সন্দেহের অবকাশ আছে। এর সঙ্গে আরও একটি বিষয় যেটা এর সঙ্গে বলা উচিত, যে উনি বলেছিলেন যে 31 তারিখে আমি নিজেই যাব ইডি দপ্তরে। সুতরাং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি একটা দিন দিয়ে থাকেন যে অমুক তারিখে যাব, তাহলে কেন তার কথাটা মানে অমান্য করে একদিন দুদিন আগের থেকেই একটা সিন ক্রিয়েট করতে হবে? তারই বা কি অর্থ হতে পারে? যদি তার বাড়ির থেকে মাত্র 36 লক্ষ টাকা পাওয়া গিয়ে থাকে, 36 লক্ষ টাকাটা কি একটা বিরাট পরিমাণ টাকা, যার জন্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইরকমভাবে একটা তার সম্পর্কে বদনাম ছড়িয়ে দিতে হবে? 36 লক্ষ টাকা তো মানে এক 6 মাসে অনেকে রোজগার করেন যারা সাধারণ চাকরি বাকরি করেন, এরকম বহুই চাকরিরত ব্যক্তি আছে। কি এমন পাওয়া গেছে তার বাড়ির থেকে? সুতরাং এটা হচ্ছে বিরোধীদের লোকসভা ভোটের আগে আরেকটা নতুন করে ধাক্কা দেওয়া, বদনামি করে দেওয়া। এবং তারই আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বিহারে, যেখানে এই কদিন আগে উপমুখ্যমন্ত্রী ছিলেন যে তেজস্বী যাদব, তাকেও ডাকা এবং ইডি দপ্তরে তিনি হাজিরা দিচ্ছেন। এই সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে। অর্থাৎ নির্বাচনের ঠিক আগে হয় আপনার ধর্মনিরপেক্ষ শিবির বদল করে আমাদের সঙ্গে যোগ দিন, যেমনটা নীতিশ কুমার করেছেন, অথবা আপনি যদি ধর্মনিরপেক্ষ শিবিরেই থেকে যান, আপনি যদি ইন্ডিয়া জোটেই থেকে যান, তাহলে আপনার কপালে দুঃখ আছে এবং সেই দুঃখ দেখিয়ে দেবে ইডি, সিবিআই বা এনআইএ। এই যে একটা রাজনীতি চলছে দেশের মধ্যে, সেই ব্যাপারটা কিন্তু খুবই সামনে এসে পড়েছে। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ আশিস। আমরা নিউজ রুমে কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং যেভাবে হেমন্ত সোরেনকে একাধিকবার ডাকা হচ্ছে এবং তারপরে বলা হচ্ছিল যে তার খোঁজ মিলছে না, তারপরে দেখা যায় যে তিনি নিজের বাসভবনেই বৈঠক করেছেন বিধায়ক এবং মন্ত্রীদের সঙ্গে। একদিকে যেরকম হেমন্ত সোরেনকে তলব করা হচ্ছে, অন্যদিকে কিন্তু তেজস্বী যাদব, বিহারের আরজেডি নেতা, তাকেও কিন্তু তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা, জেলাভিত্তিক হেল্পলাইন নম্বর চালু করল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পরীক্ষার দিনগুলো সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্যার কথা জানাতে পারবে পরীক্ষার্থীরা। এছাড়াও প্রয়োজনীয় সাহায্য চাইতে পারবে তারা। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের মূল অফিস সহ আঞ্চলিক অফিসগুলির জন্য হেল্পলাইন নম্বর চালু করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এবং যাতে কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন পরীক্ষার্থীরা, সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। নিউজরুমে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যাতে সময় মতো পরীক্ষার্থীরা নিজেদের কেন্দ্রে পৌঁছতে পারেন এবং তাদের কোনো সমস্যা না হয়। দেখো, তোমায় জানিয়ে রাখি যে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এবছরই প্রথম মাধ্যমিকের সময়সূচি বদল করেছে। অর্থাৎ বেলা 12টার বদলে পরীক্ষা হবে 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। ফলত এই যে এত যারা পরীক্ষার্থী রয়েছে, প্রায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী, তাদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো সমস্যা না হয়, সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যাতে মধ্যশিক্ষা পর্ষদ হেল্পলাইন নম্বর চালু করে। এবং সেই মতো কিছুদিন আগে নিজেদের যে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেখানে যেরকম তারা হেল্পলাইন নম্বর চালু করেছে, একই সঙ্গে জেলাওয়ারি হেল্পলাইন নম্বর কিন্তু তারা চালু করেছে আজ থেকে, এবং প্রত্যেকটা জেলাতে এক্ষেত্রে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। যেহেতু পরীক্ষার্থীরা 9:45-এর মধ্যে তাদের পরীক্ষা শুরু হবে, ফলত সেইখানে দাঁড়িয়ে যাতে তারা দ্রুততার সঙ্গে এবং সময় নিয়ে বাড়ি থেকে বেরোতে পারেন, এবং যাতে
কোনো রকম সমস্যায় তারা রাস্তায় না পড়েন, এবং যদি কোনো সমস্যায় পড়েন তাহলে যেন অতি দ্রুত এই হেল্পলাইন নম্বরগুলোতে তারা ফোন করে সাহায্য চান, এবং তাদেরকে কিন্তু যথাযথ সাহায্য করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। সর্বোপরি পরীক্ষা যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় এবং পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়ে, নির্বিঘ্নে যাতে তারা পরীক্ষা দিতে পারেন, 2 তারিখ থেকে একেবারে 12 তারিখ পর্যন্ত হেল্পলাইন নম্বরগুলো কিন্তু চালু থাকবে। একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। অর্থাৎ বেশ কিছু যে হেল্পলাইন নম্বরের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু পরীক্ষার্থীরা যাতে কোনো রকমের অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য কিন্তু এই হেল্পলাইন নম্বর চালু করছে মধ্যশিক্ষা পর্ষদ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট আজকে আপনাদের সামনে রাখলাম। 4টে 4 দিক আজ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।